গণ অভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আর মাত্র এক মাস কয়েকদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। তবে এর আগে ছাত্র সংসদ নির্বাচনের নমুনা দেখেছে বাংলাদেশ। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ নেতৃত্ব সহ বেশিরভাগ পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এই নির্বাচনের ঢেউয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কতটা, এ নিয়ে আজকের ভোটে 10 সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। গণঅভ্যুত্থানের পরই যে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং প্রতিটি নির্বাচনেই ছাত্র শিবিরের ভূমিধস জয় হয়েছে এবং সেখানে মূলত সেই ফলাফলগুলো আমরা একটু দেখে নিতে চাই এক নজরে। দর্শক, আমরা দেখেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং সেখানে পদ সংখ্যা ছিল 28টি এবং সেখানে ছাত্র শিবির প্যানেল সমর্থিত তারা 23টি পদে জয় হয়েছে এবং সেখানে যদি আমরা ভিপি পদের ব্যবধান দেখি তাহলে বিজয়ী ভিপি সাদিক কায়েম তিনি পেয়েছিলেন 14,000 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ তিনি পেয়েছিলেন 5,600 ভোট। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা 25টি, তার মধ্যে ছাত্র শিবির 20টি পদে জয় হয়েছে। এছাড়া ভিপি পদে 3,334 ভোট পেয়েছে সেই ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি মূলত ছাত্র শিবিরের নয়, অন্য স্বতন্ত্র প্যানেলের এবং তার সেই প্যানেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন 2,300 ভোট। এখানে প্রায় 1,000 ভোটের ব্যবধান। যদিও ছাত্র শিবির এখানে ভিপি পদে হেরেছে, কিন্তু বেশিরভাগ পদেই কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিএস, এজিএস সহ বেশিরভাগ পদে কিন্তু ছাত্র শিবিরের জয় হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা 23, ছাত্র শিবির সেখানে 20টি পদে জয় হয়েছে এবং সেখানে ভিপি পদে 12,000 ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল তারা পেয়েছিল 3,397। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে নির্বাচন সেখানে 26টি পদের বিপরীতে ছাত্র শিবির 24টি পদে জয় হয়েছে এবং সেখানে ভিপি পদে 7,900 ভোটে ছাত্র শিবিরের প্যানেল ভিপি জয় হয়েছে এবং ছাত্রদলের 4,374 জন তিনি ছাত্রদলের নিকটতম প্রতিদ্বন্দ্বী মূলত এই ভোটটি পেয়েছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবশেষ গত 2 দিন আগে নির্বাচনটি হয়েছে সেখানে 21টি পদের বিপরীতে 16টি পদ ছাত্র শিবিরের জয় হয়েছে এবং সেখানেও কিন্তু ভোটের বেশ হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সেখানে ছাত্র শিবিরের প্যানেলের পদের যিনি ভিপি প্রার্থী 5,558টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল এবং গণ অধিকার পরিষদ সমর্থিত রাকিব তিনি 4,688টি ভোট পেয়েছেন। দর্শক, আজকের আলোচনার শিরোনাম ছাত্র সংসদের ঢেউ। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর মাইমুল হাসান খান। আপনাদের দুজনকেই স্বাগত এখন টিভির আয়োজনে। শুরুতেই আমরা ডক্টর মাইমুল হাসান খান আপনার কাছে জানতে চাই, এই যে ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এই জাতীয় নির্বাচনের আগেই এতগুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরদের এত জয়লাভের এই যে জয় জয়কার অবস্থা, আসলে এর কি কারণ বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেহেতু মাত্র 4-5টি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছে, এ থেকে কোনো সঠিক উপসংহারে আসা কঠিন। তবে নতুন ভোটার বা যুবক ভোটার, অল্প বয়সের ভোটারদের মাঝে একটা বিরাট চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। তারা প্রতিষ্ঠিত যে ভোটাভুটি এইটা থেকে বেরিয়ে আসতে চাইছে। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপির যে প্রথাগত প্রচলিত রাজনৈতিক ভোটাভুটি, সেই ভোটাভুটি থেকে তারা নিজেদেরকে দূরত্বে নিয়ে আসতে চাইছেন। এই কারণে এখানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটি জাতীয় জীবনে কতখানি আমাদেরকে নিশ্চিত ফলাফলের সাথে যুক্ত করবে এ কথা যেমন আমরা বলতে পারি না, একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে উৎসবমুখর নির্বাচনের কথা আমরা যেটা জাতিকে শোনাচ্ছি, এটি হয়তো ততটা উৎসবমুখর না হয়ে সাংঘর্ষিক অবস্থানও নিতে পারে। আর এখানে প্রধান দুটি দল অর্থাৎ বিএনপি এবং জামাত, তাদের ভূমিকা বড় থাকবে এতে কোনো সন্দেহ নাই। আর আওয়ামী লীগের ভোটাভুটি, আওয়ামী লীগের যারা ডাইহার্ট সমর্থক, তাদের ভোট ভাগ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কোনো এক দল আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাবে বলে আমি মনে করি না। জি, আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা ডক্টর কাজী মাহবুবুর রহমান স্যার আপনার কাছে জানতে চাই একই বিষয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে কেন বেছে নিল? আপনাকে ধন্যবাদ। আসলে আমিও মানে ওনার সাথে একমত যে আমার সহ আলোচকের সাথে যে আসলে এখনই কনক্লুশন টানা খুবই কঠিন কাজ। তবে আপনি একটা বিষয় আপনি মাথায় নিতে পারেন যে আমরা যেহেতু দেখেছি প্রায় 5টা-6টা ইউনিভার্সিটিতে এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন, এটা যত হালকা করেই দেখেন না কেন রাজনৈতিক দলগুলোকে এটা বিবেচনা নেওয়া উচিত। আপনি দেখেন কেন হয়েছে সেই উত্তরের চেয়েও ইম্পর্টেন্ট হলো এই যে আপনি যেভাবে চিন্তা করেছিলেন এই ধরনের রেজাল্ট তো আসলে এই ইলেকশনগুলোর আগে আমরা এভাবে চিন্তা করি নাই। সো আপনি বলতে পারেন এ ধরনের আনএক্সপেক্টেড যে রেজাল্ট, যেটা আমরা এভাবে ভাবি নাই নির্বাচনের আগে, বিশেষ করে ডাকসু নির্বাচনের আগে তো এভাবে চিন্তা করা হয় নাই, যে এটা হয়েছে। এটা হওয়ার পিছনে আপনার দুইটা বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা হলো মনে করা হচ্ছে যে এটা ছাত্রদের মধ্যে পরিবর্তন, শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন। আবার খুব সামান্য হলো একটা গ্রুপ কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভলি বলার চেষ্টা করছে এটা আসলে রিপ্রেজেন্টেশন না, অন্য কোনোভাবে হয়েছে। কেউ কেউ এটাকে ইঞ্জিনিয়ারিং বা অন্য শব্দ ব্যবহার করছেন। আমার কাছে দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট হলো, একটা যদি মনে করা হয় যে প্রথমটা এটা রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব করছে ছাত্রদের, মানে এই বিজয়কে যদি আপনি সঠিকভাবে ধরে নেন, তাহলেও কিন্তু রাজনৈতিক দলগুলো সহ সবারই ভাবার বিষয় যে আসলে এখানে কি কারণে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসছে। আপনাকে মনে রাখতে হবে যে সবগুলো ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু সারা দেশ থেকে উঠে আসা জনতা, এবং তারা কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি এই ধরনের প্রতিনিধিত্ব হয়, আপনি যে সকল ডেটাবেসগুলো সামনে নিয়ে আসতেছেন আমাদেরকে বিভিন্ন সময়ে, এই যে গত কয়েক মাস যাবত যে সার্ভেগুলো আসছে, এই সার্ভেগুলোর চেয়েও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সার্ভে হিসাবে আপনার সামনে উপস্থাপিত হয়। সো এইটা যদি আপনি একদিকে মনে করতে পারেন, আরেকটা হলো দ্বিতীয়ত যদি আপনারা মনে করেন যে এটা আসলেই এটা প্রতিনিধিত্ব না, অন্য কোনো প্রক্রিয়াটা হয়েছে, যারা অল্প কিছু লোক যারা সোশ্যাল মিডিয়া এটাকে এভাবে বা অন্য কোনোভাবে দেখার চেষ্টা করছে, তারা যদি এটাকে ইঞ্জিনিয়ারিংও বলে, এটা যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে বা এটা যদি অন্য কিছু হয়ে থাকে, এটা কেন হয়েছে, কিভাবে ইঞ্জিনিয়ারিং সম্ভব, এটাও কিন্তু দেখার খুব ইম্পর্টেন্স দেওয়ার ব্যাপার আছে। এবং যেটা সবগুলো যদি আমরা ওই অল্প গোষ্ঠীর যারা এটা বলতে চায় তাদের কথাটাকে তর্কের খাতিরে মেনেও নেই, তাহলে কিন্তু আপনাকে সিরিয়াসলি দেখতে হবে যে এইটার কোনো রিফ্লেকশন, যেমনিভাবে প্রতিনিধিত্বের রিফ্লেকশন জাতীয় নির্বাচনে পড়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক একইভাবে এই ধরনের যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তারও একটা ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়তে পারে। যেভাবে 5টা ছাত্র সংসদ নির্বাচনে এই ধরনের রেজাল্ট পেয়েছি, আপনি যদি এটাকে মনে করেন যে এখানে এই ধরনের কিছু হয়েছে, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। আপনি যেভাবে বলছেন যে কিছু সংখ্যক অনেকে কেউ অভিযোগ করছে, আসলে সেটা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে যখন ভোট গ্রহণের আগে বা ভোট গ্রহণের সময় পক্ষে বিপক্ষে কিন্তু অভিযোগ ছিল, কিন্তু আসলে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ সেটি কিন্তু যদি তাই হতো কিন্তু তাহলে কিন্তু ছাত্ররা বা শিক্ষার্থীরা কিন্তু আবার রুখে দাঁড়াতো। আমরা দেখেছি সব ক্যাম্পাসেই কিছু অভিযোগ এসেছে, কিন্তু তার বিপরীতে শিক্ষার্থীরা কাছ থেকে গণনা করে অনেকটা বলা যায় স্বচ্ছতার মধ্য দিয়ে কিন্তু এটি নির্বাচন বা ভোট গ্রহণটা হয়েছে। তো আমরা আলাপ করবো এ নিয়ে, আপনারা যুক্ত থাকুন। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আলোচনা করছি ছাত্র সংসদের ঢেউ, এই নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর মাইমুল হাসান খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আপনার কাছে আলাপ করছিলাম আপনার সঙ্গে শেষ, এবং সেখানে কোনো কি ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ অথবা কারচুপি যে অভিযোগ করা হয়, আসলে কোনো বাস্তবতা আছে? আপনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম নির্বাচনটি হয়েছে, এবং আপনি কি এটাও মনে করেন যে আসলে আগামী জাতীয় নির্বাচনেও কি সেরকম কোনো আশঙ্কা আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সামনে নিয়ে আসার জন্য। আমার সাথে সহ আলোচক আছেন স্যার আমাকে হয়তো খেয়াল করতে পারবেন, অনেক আগে স্যার সাথে কথা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের, স্যারকে আমি চিনি খুব ভালোভাবে। তো আমি যেটা বলছি আর কি আপনাকে, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা আমরা সাধারণত ব্যবহার করি ইলেকশনের দিনে আপনার ভোট কারচুপির ক্ষেত্রে, আসলে কিন্তু এটা এরকম না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আপনাকে ব্যবহার করতে একটা ব্রডার জায়গা থেকে, সেটা হলো আমরা 3টে স্তরে ইলেকশন হয়, আপনার ক্যাম্পেইন, ইলেকশনের ডে এবং ইলেকশনের রেজাল্ট। এই 3টা জায়গায় কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিং করার সুযোগ আছে। ইঞ্জিনিয়ারিং মানেই শুধুমাত্র ভোট কারচুপি করা নয়। ইঞ্জিনিয়ারিং ব্যাপার হলো যে আপনি সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার,
আপনি এটা আমি আপনাকে উদাহরণ দিই। দেন রিসেন্টলি আমরা যেভাবে ইলেকশন রেজাল্টকে এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি, সেক্ষেত্রে কিন্তু আগের অ্যাপ্রোচগুলোর বাইরে গিয়েও ব্যাখ্যা করছি। সেটা এরকম যে আপনি আজকে দেখেন সোশ্যাল মিডিয়াকে মানে প্রার্থীর জন্য যেমনভাবে মোটিভেট করার জন্য, ভোটারদের প্রার্থীর পক্ষে মোটিভেট করার জন্য যেমন ব্যবহার করা যায়, যারা বিরোধী পার্টি আছে তার ক্ষেত্রে ডিমোটিভেট করার জন্য কিন্তু ব্যবহার করা যায়। এটাও কিন্তু একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি আপনাকে এক্সাক্ট একটা উদাহরণ দিতে পারি। ব্রেক্সিট দ্য আনসিভিল ওয়ার নামে একটা ড্রামা আছে, যে ড্রামাটা হয়েছিল লিভ ভোট নামে। আপনি ব্রেক্সিট যখন হয় ইংল্যান্ডে, তখন ব্রেক্সিটের ব্যাপারে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসে নাই। ব্রেক্সিটের ব্যাপারে কথা ছিল যে মানে সাধারণত ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে এই ধরনের রেজাল্ট আসবে, কিন্তু আসছে কিন্তু রেজাল্ট উল্টো এবং অল্প মার্জিনের চেঞ্জ হয়েছে। এবং দেখা গেছে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা মানে ইংল্যান্ডে, ইভেন পরবর্তীতে বরিস জনসন প্রধানমন্ত্রী হয়েছেন ওই ক্যাম্পেইনের পার্ট হিসাবে, পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তারা অন লিভ নামে একটা ক্যাম্পেইন করে শুধুমাত্র মানে অন লিভ নামে ভোট লিভ নামে একটা ক্যাম্পেইন করে, যে ইউরোপিয়ান ইউনিয়নকে ত্যাগ করা, ভোট লিভ মানে ত্যাগ করা, এই ক্যাম্পেইন করে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন। এটা এতটা আলোড়ন সৃষ্টি করেছে। এটা কেন? সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ইউজ করেছেন যে যারা আনডিসাইডেড ভোটার তাদেরকে অনেক সময় ডিমোটিভেট করা যায় আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তথ্য বাড়িয়ে দিয়ে, তথ্য কমিয়ে দিয়ে। তারা কিন্তু ইভেন এমন কাজ করেছিল একটা পর্যায়ে, সারা ওয়ার্ল্ডের টেকনোলজিস্টদেরকে অলমোস্ট অনেকটাই একত্রিত করে তারা অ্যালগোরিদমিক যে ডেটাবেজ, এই ডেটাবেজের মাধ্যমে তারা করেছে, টার্গেটিং যারা তাদের কাছে রিচ করেছে যে কিভাবে ওই ভোটারটাকে তার দিকে ডিমোটিভেশন করা যায় অথবা তার দিকে মোটিভেশন করা যায়। এইভাবে আমি আর এক মিনিট বলি, এটা আসলে আমরা বলি এটা কিন্তু লিগ্যাল, টেকনোলজির লিগ্যাল ব্যবহার। এটা কিন্তু টেকনোলজির ইলিগ্যাল ব্যবহার না। টেকনোলজির লিগ্যাল ব্যবহার করেও আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কোনো প্রার্থীর পক্ষে অথবা কোনো প্রার্থীর বিপক্ষে, এবং রেজাল্টটা কিন্তু আপনি যেভাবে চিন্তা করছেন তার উল্টা রকম আসতে পারে। এটা অবৈধ নয়, কিন্তু এটা করলে আপনাকে প্রতিপক্ষ কি করতে হবে, সিরিয়াস থাকতে হবে যে না আমিও এটা করি। সেটা কিন্তু ইংল্যান্ডে হয় নাই, যে কারণে পরবর্তীতে কিন্তু ব্রিটিশ মানে ফলাফলটা উল্টো আসছে। এখন আমার কথা হলো এখানে এগুলো হয়েছে তা না। আমরা জানি বাংলাদেশে সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে ব্যবহার হচ্ছে, বিশেষ করে গত এক বছর যাবত আরও বেশি ইউজ হচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কতটা নির্বাচনে কিভাবে বৈধভাবেই কতটা প্রার্থীকে মোটিভেট করছে, মানে প্রার্থীর সমর্থকদেরকে কতটা ডিমোটিভেট করছে, এইটা যদি একটা পক্ষই করে থাকে আর অন্য পক্ষগুলো যদি না করে, তাহলে কিন্তু রেজাল্ট হিডেনলি অন্যরকম হয়ে যেতে পারে। এইটাই আমি বলছি রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। জি, সব পক্ষই কিন্তু তার সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে। আমরা দেখছি নির্বাচনী প্রচারণা প্রার্থীদের বা তাদের ওইটা এরকম না, শুধু পক্ষে সাউন্ড করা না, এটা হলো আপনাকে টেকনিকটা বুঝতে পারা এবং এই টুলটাকে ঠিকমতো ব্যবহার করতে পারা। কোন ভোটারের কাছে আপনি পৌঁছবেন, সঠিক ভোটারের কাছে আপনাকে যেতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর মাইমুল হাসান খান স্যারের কাছে একটু ফিরতে চাই, এবং স্যার যেমনটি বলছিলেন সোশ্যাল মিডিয়ার প্রভাব, আমরা যে বিষয়টা আলাপ করছি যে ছাত্র সংসদের প্রভাব, যে ছাত্র সংসদ তো আমাদের সামনেই ছাত্ররা বা শিক্ষার্থীরা একটা রায় দিল, এবং স্যার যেমনটি বলছিলেন এটি একটি জরিপের মতো, সারা দেশ থেকে এসে শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা পড়াশোনা যখন করছেন, কিন্তু তখন কিন্তু সারা দেশের একটা চিত্র এর মাধ্যমে কিন্তু ফুটে উঠছে। আসলে কি আপনি কি মনে করেন এটার কোনো প্রভাব জাতীয় নির্বাচন আগামীতে ত্রয়োদশে পড়বে কিনা? ধন্যবাদ। যদি সারা দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়ে যেত বা স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেত, তাহলে এর প্রভাব প্রত্যক্ষ হতে পারত। এখন যেমনটি অবস্থায় আছে, এতে করে খুব প্রত্যক্ষ প্রভাব পাওয়াটা কঠিন হবে। সে কারণে হয়তো বিএনপি চায় নাই বিশেষ করে যে সব ছাত্র সংসদ ইলেকশন হয়ে যাক বা স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের সাথে অন্য কোনো দেশের নির্বাচন প্রক্রিয়াকে খুব একটা মিলানো যাবে না, বরং আমাদের দেশের সাথে ভারতেরটা মিলানো সহজ হবে। ভারত যেমন এক ধরনের স্বৈরতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় প্রবেশ করেছে, আমাদের দেশেও গত 2-3 দশক ধরেই বা পুরো সময়টা ধরেই এক ধরনের ইম্পোজড অপিনিয়ন চালানো হয়েছে। এখন এবারে সেই একইভাবে জনগণের বা ভোটের রাজ্যে যে আমরা জিতে যাচ্ছি, কাজে আমাদেরকে ভোট দাও, তো অন্যদেরকে ভোট দিলে তোমরা তো হারার দলে থেকে যাবা,
এইটা কতখানি এবার কাজ করবে সেটা এই মুহূর্তে বলাটা একটু জটিল এবং কঠিন এবং রীতিমতো অসম্ভব। কিন্তু এবারের ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। এবারে ইঞ্জিনিয়ারিংটা অনেকভাবে কাজ করবে। এটা আমার কাছে মনে হচ্ছে 2008 সালের একটা পুনরাবৃত্তি ঘটতে পারে। এখন এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সে কথা আমি বলছি না। আমি বলতেছি 2008 সালের নির্বাচনকে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম সঠিক নির্বাচন, কিন্তু সেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলেন আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন আর কারচুপি বলেন বা টাকার খেলা বলেন বা অন্য যে হিডেন এজেন্ডার কথাই বলেন, এগুলি সাংঘাতিকভাবে কার্যকারী ছিল। সে কারণে আমি মনে করি আমরা রীতিমতো 2008 সালের মতো একটা ইলেকশনের মুখোমুখি। এখন আপনারা এর সাথে একমত হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা 2008 সালে জি, অনেক কারণ নিশ্চয়ই আপনি মনে করছেন, অনেক কারণে এটি, কিন্তু আসলে এটির বাস্তবতা, এটির আশঙ্কাও রয়েছে অনেক ক্ষেত্রে। কেন এই আশঙ্কার উত্তরণের উপায় কি আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, ভোটের নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আলোচনা করছি ছাত্র সংসদের প্রভাব নিয়ে। আলোচনা স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুব রহমান এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ডক্টর মাইমুল হাসান খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত বিরতির পর। আমি জানতে চাই ডক্টর কাজী মাহবুব রহমান আপনার কাছে, যে এই যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে আমরা আলাপ করছি, এইটার আবার যদি ফিরে আসি, সেখানে দেখতে পাই যে সারা দেশের শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্ব বা সারা বাংলাদেশের দেখা যায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু ক্যাম্পাসগুলোতে পড়েন, তো এর অর্থ কি যে এই যে নির্বাচনের শিবিরের জয়, আসলে এর প্রভাব কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বা নির্বাচনের প্রভাব কেমন পড়বে বলে আপনি মনে করেন? আপনাকে আবার ধন্যবাদ। প্রথমত হলো যে আপনাকে আমি অনেক আগেই বলেছিলাম, যে বেশ কয়েক মাস আগেই বলেছি কথা, যে 35% ভোটারের মতো, জি, অনেক আগেই বলেছিলাম। এবং রিসেন্টলি আমি একটা ডেটা দেখলাম, ইভেন গাজীপুরে 23 থেকে 39% পর্যন্ত ভোটার বিভিন্ন আসনে, শুধুমাত্র তারা হলো এই তরুণ ভোটার, যারা কখনো ভোট দেওয়ার অভিজ্ঞতা নাই, যাদের মানে 2008 সালের পরে তারা ভোট দেয় নাই বা 2008-ই ভোট দিতে পারে নাই। তো এই যে ভোটারটা, এই আমরা বলি কি, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো ভোটার টার্ন আউট আছে একটা, আপনার পক্ষে কতটা ভোট পড়লো আর আপনার সমর্থক কত। অনেক সময় দেখা যায় কি আপনার যারা সমর্থক তারা সবাই যে ভোটের দিন আপনাকে ভোট দেবে তা কিন্তু না। আপনার সমর্থকদের মধ্যে একটা বড় গোষ্ঠী থাকে যারা আনডিসাইডেড। ওই আনডিসাইডেড ভোটারটা কিন্তু এখন মারাত্মকভাবে ঢুকে পড়েছে এখানে। এই যে আমি যেটা বললাম 23 থেকে 39% ভোটারের মধ্যে, তরুণ ভোটারের মধ্যে, এই তরুণ ভোটাররা যারা আনডিসাইডেড, এরা কিন্তু সারাক্ষণই সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে আছে। তো ভোটের দিন সকালবেলাও কিন্তু সে সিদ্ধান্ত নেয় সে কাকে ভোট দেবে। তো এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে প্রভাবিত করা, এই আনডিসাইডেড ভোটারকে আপনার সমর্থক হলেও আপনার পক্ষে ভোট না দেওয়া, এই প্রক্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা যায়। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনি, যেটাকে আমি বলছি টোটাল প্রক্রিয়া ইঞ্জিনিয়ারিং, টোটাল প্রক্রিয়া, যে ভোটের যে পুরো ক্যাম্পেইন থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত, এই পুরো প্রক্রিয়ার মধ্যে ভোট কারচুপি না করে, ফলস ভোট না দিয়েও ইঞ্জিনিয়ারিং করা সম্ভব। ফলস ভোট না দিয়েও, আমি আবার রিপিট করছি, ফলস ভোট না দিয়েও ইঞ্জিনিয়ারিং করা সম্ভব। সেই ইঞ্জিনিয়ারিংটা লিগ্যাল টেকনোলজি ব্যবহার করে হয়, বৈধভাবে করা হয়। তো বৈধভাবে যখন আপনি টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি এই ইম্প্যাক্টটা ফেলবেন, এইটা কিন্তু যদি হয়ে থাকে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, তাহলে কিন্তু এটা হওয়া সম্ভব জাতীয় নির্বাচনেও। সো রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে যে তারা একটা নতুন সময়ে এসেছে। এই যে 2026 সালের নির্বাচনের নতুন সময় নির্বাচন, এটা নতুন সময় কেন? 1 হলো 5 আগস্ট পরবর্তী নির্বাচন, 2 হলো 3টি অবৈধ নির্বাচনের পরে একটা নতুন নির্বাচন, 3 হলো যে গত 1.5 দশক যাবৎ যারা ভোট দিতে পারে নাই তাদের নির্বাচন, এবং 4র্থ হলো যারা 2008 পর্যন্ত ভোট দিয়েছে তাদেরও ভোটের ট্রেন্ড 2008-এর পরে গত 1.5 দশকে মানসিকভাবে পরিবর্তিত হয়েছে কিনা সেটাও আমাদের জানা নাই। এই 4টা কঠিন পরিস্থিতিতে আগামীতে 2026 সালে নির্বাচনী যুদ্ধে যাচ্ছে হলো আমাদের রাজনৈতিক দলগুলো। তারা জানে না বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নাগরিকের চরিত্রের কী পরিবর্তন ঘটেছে, ভোটিং বিহেভিয়ারের কী পরিবর্তন ঘটেছে, সেইটা আসলে 2026-এর নির্বাচনের আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না, এই সকল সার্ভে দিয়েও আমরা বুঝতে পারবো না। এখন রাজনৈতিক দলগুলোকে খুব মনোযোগ দেওয়া উচিত যে কোনোভাবেই যেন তারা যারা জিততে চায়, যারা জয়লাভ করতে চায়, তারা যেন কোনোভাবে ফসকে না যায়। এই ফসকে যাওয়া কিন্তু হতে পারে ওই 4টা
ইনস্ট্রুমেন্ট, যা 4টা ফ্যাক্টর যে বললাম আমি আপনাকে, এই 4টা ফ্যাক্টরের যে কোনো একটা ফ্যাক্টরকে আপনি যদি গুরুত্ব না দেন, আবারও রিপিট করছি যে আপনি যদি তরুণ ভোটারকে গুরুত্ব না দেন, যারা 23 থেকে 29%, যারা অলরেডি গত 15 বছর মানে আগে কিভাবে ভোট দিয়েছে সেটা যদি গুরুত্ব না দেন, সোশ্যাল মিডিয়াতে আপনার সাপোর্টারকে ডিমোটিভেট করে দেয় সেটা যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু নির্বাচনের পরে আপনি জানতে পারবেন আপনি হয়তো হেরে গেছেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিভিন্নভাবে বৈধ উপায় হতে পারে, আপনি সেটাকে কাজে লাগানোর জন্য রাজনৈতিক দল পরামর্শ দেওয়ার কথা বলছেন। আমি ডক্টর মাইমুল হাসান খান স্যারের কাছে আবার একটু জানতে চাই যে এদিকে কাজী মাহবুব স্যার বলছিলেন যে একটা পরিবর্তন এসেছে, যে ছাত্ররা যারা তরুণ ভোটার, যারা দীর্ঘদিন ভোট দিতে পারে না, এরকম প্রায় 35 থেকে 40 বছর বয়সী এই যে ভোটারগুলো, তো এই ভোটারদের কি মনস্তাত্ত্বিক পরিবর্তন কোন দিকে আসলো? তারা কি আসলে ইসলামপন্থী বা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বা সেই ধারায় প্রভাবিত হওয়া শুরু হলো, কি বলে মনে হয়? এখানে আমি শ্রদ্ধেয় আলোচকের সাথে খুব বেশি দ্বিমত করব না। নতুন ভোটারদের মনোজগতে বিরাট পরিবর্তন ঘটেছে। এখানে ভারত বিরোধী একটা মনোভাব, এটা অবশ্যই নির্বাচনে এটার প্রভাব পড়বে। কিন্তু এইটাকে মার্শাল করার মতো, এটাকে ব্যবহার করার মতো রাজনৈতিক দক্ষতা বা শক্তি কতখানি আমরা সঞ্চয় করতে পেরেছি, বিশেষ করে বিপ্লবোত্তর সময়ে, সেটা কিন্তু আমাদের জানা নেই। বিপ্লবোত্তর সময়ে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল দেশে, সেটা কিন্তু স্তিমিত হয়ে গেছে। সেই কারণে আগের প্রচলিত ব্যবস্থার বেশ কিছুটা থেকে যাবে বলেই আমার মনে হয়। নতুন উপাদানগুলো সাংঘাতিকভাবে কার্যকর হয়ে একটা সম্পূর্ণ নতুন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার মতো ফলাফল নিয়ে আসবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় নতুন পুরাতনে মিলে এখানে একটা ভাগাভাগি মতো অবস্থা সৃষ্টি হবে। তবে এটা অনিশ্চয়তার একটা লক্ষণও আমরা মনে করতে পারি। এই অনিশ্চয়তার মাঝে নিশ্চয়তাটা দেওয়া যাচ্ছে না এই কারণ ফ্যাসিস্ট আমলারাই আবার পুনরায় এই ভোটটা পরিচালনা করবেন। এই গত 1.5 বছর সময় ধরে আমরা এই আমলাতান্ত্রিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারিনি। কাজে বড় ধরনের পরিবর্তন আমি খুব একটা আশা করতে পারতেছি না, যেহেতু আমলাতান্ত্রিক ব্যবস্থার কোনোই পরিবর্তন ঘটে নাই। আর তাছাড়া ইউনূস সরকার অত্যন্ত দুর্বল সরকার হয়ে পড়তেছে, দিন যত যাচ্ছে প্রতিদিনেই সাংঘাতিক দুর্বল হয়ে যাচ্ছে, এবং ইউনূস সরকারের ক্ষমতা দক্ষতা নিয়ে আমাদের বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এটাও আমাদের বিবেচনায় রাখতে হবে যে এই বিষয়গুলো নিশ্চয়ই উত্তরণ করতে হবে, তাহলে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা আশা করতে পারি। দর্শক, আমরা ভোটের ট্রেনে একটা বিরতিতে যাচ্ছি, আপনারা যুক্ত থাকুন। নিশ্চয়ই একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, ছাত্র সংসদের ঢেউ, জাতীয় নির্বাচনে নিয়ে আলাপ করছি ভোটের ট্রেনে। বিরতির পর ফিরলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে ডক্টর মাইমুল হাসান খান। স্যার, আপনার কাছে এবার জানতে চাই যে আপনি কক্সবাজার থেকে নির্বাচনের জন্য মনোনয়ন বা এনসিপি থেকে মনোনয়ন পেয়েছিলেন, আপনি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নিয়েছিলেন শেষ পর্যন্ত। আপনি কি নির্বাচনে অংশ নিচ্ছেন না জোটের কারণে, কিন্তু আমি দেখেছি যে আপনি যে জোট জামাত ইসলামীর সঙ্গে এনসিপি গেল, সেই জামাত ইসলামীর আপনি বিভিন্ন সময় সমালোচনা করেছেন। সেই জোটের সঙ্গে এনসিপি গেল কোন স্বার্থে গেল? এখানে এনসিপির অন্য কোনো উপায় ছিল না। আর জামাতও এখান থেকে লাভবান হবে। যুবক ভোটার যাদের কথা আপনি বলতেছেন, তাদের একটা ভালো অংশ এই সুযোগে, কারণ আপনি একটা প্রশ্ন করেছিলেন আগের বারে যে ইসলাম কত বড় উপাদান হিসাবে আমাদের এখানে কাজ করতেছে। আসলে ভারত বিরোধিতা যত বড় হবে, ইসলামের পক্ষের শক্তিও তত বড়ভাবে এখানে জেগে উঠবে। কারণ ভারত বিরোধিতার সাথে ইসলামের পক্ষ জেগে ওঠার সম্পর্কটা নিবিড়ভাবে, ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে জড়িত। এখন এনসিপির জন্য একটা সার্ভাইভাল থ্রেট হয়ে গেছে। এনসিপি অনেক ভুল করে ফেলেছে, মুরব্বিহীনভাবে কাজ করেছে। তারা একটা বিশাল শক্তি হতে পারত, সেই শক্তি না হয়ে তারা একটা ক্ষুদ্র শক্তিতে রূপান্তরিত হয়েছে। হাসনাত সার্জিসরা হয়তো ভালো করবে, নাহিদরা হয়তো ভালো করতে পারে, কিন্তু সংখ্যা খুব একটা বেশি হবে না তাদের। আর এদিকে জামাতের জন্য যেটা হলো যে জামাত বহুকাল একলা চলনীতিতে চলতেছিল,
এই ভুলটা যেটা এনসিপিও করেছে, এই একলা চলো নীতি আর এখন রাজনীতিতে চলবে না, এবং এই ভুলটা এখন বিএনপিও সাংঘাতিকভাবে করবে বলে মনে হচ্ছে। কাজে একই ভুল যদি সবাই করে তাহলে ভোটাভুটির ফলাফলে অনিশ্চয়তা দেখা দেবে। জি, তবে সম্ভব আমি একটু জানতে চাই সবশেষ ছোট করে যে এই আপনাদের জোট, এই এনসিপি জামাতের এই জোট নির্বাচনের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, আপনারা আত্মবিশ্বাসী, এবং এর সঙ্গে ইন্ডিয়ার বিপক্ষের যে রাজনীতি যত করবে তত ইসলামের এই পরিধিটা বাড়বে বলছেন, এইভাবে কি ভারতের বিপক্ষে রাজনীতি করে টিকে থাকা কতটা সহজ হবে? একেবারেই সহজ না, কিন্তু তারপরেও এটা ছাড়া অন্য কোনো উপায় নাই। যেমন জোট করার ব্যাপারেও কোনো উপায় ছিল না, তেমনিভাবে এটা করা ছাড়াও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দ্বিতীয় কোনো উপায় আমাদের সামনে নেই। তো সেই দিক থেকে ইকুয়েশনটা অত্যন্ত পরিষ্কার, কিন্তু ফলাফলটা পরিষ্কার নাও হতে পারে, এবং এটা একটা লম্বা সময় ধরে যুদ্ধটা চলবে। এই সংগ্রামটা, এই লড়াইটা, এটাকে আপনি জিহাদ বললে জিহাদ, এটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন বললে আন্দোলন, এটা অনেক এটার আবেগী অবস্থা থেকে যুক্তিসঙ্গত অবস্থায় আসতে হবে। এটা বচা মারার লড়াই হিসেবে দেখতে হবে। এবং হাদিকে যেভাবে হত্যা করা হলো, এটা কিন্তু একটা বিরাট সিগন্যাল, এবং এটাতে যে প্রতিক্রিয়া হলো সেটাও একটা বড় সিগন্যাল। কাজে এখানে আমরা ইসলামপন্থীরা হেরে যাব, বা এখানে বিএনপি এককভাবে সকল নেতৃত্ব নিয়ে ভারতের পক্ষে চলে যাবে, এই ধরনের যে একটা প্রিজাম্পশন দেখা দিয়েছে, এটা আমার মনে হয় শেষ পর্যন্ত কার্যকারী হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সবশেষ জানতে চাইব ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের কাছ থেকে যে ভারত কি, অর্থাৎ বিএনপি কি ভারতের সঙ্গে সম্পর্ক রেখেই পথ চলছে? স্যার যেমনটি অভিযোগ করলেন, আপনার মূল্যায়ন কি? আপনি দেখেন, আমরা যদি বিএনপিকে দেখি তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত, এবং বিএনপির যে আগের নেতৃত্ব, বর্তমান নেতৃত্ব, আপনি দেখেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিএনপি, আমি দেখেছি আর কি, বারবার বলে আসছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই তার কাছে সবচেয়ে উপরে। এবং আপনি দেখেন সবসময় কিন্তু বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় বা বিরোধী দলে থাকা অবস্থায় সবসময় বাংলাদেশকে প্রাধান্য দিয়ে এসেছে। সো বিএনপির ব্যাপারে এই অভিযোগ করাটা, এবং আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, আমাকে মনে হয় 5 আগস্ট কেন্দ্রে যারা আছে তাদের কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করাটা আমার কাছে ভালো লাগে না। এবং এটা কি একটা আমরা আমাদের নিজেদেরকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছি, আমরা আমাদের নিজেদেরকে ছোট করে তুলছি এটা। এবং বিএনপির মতো একটা দল যারা গত এই 4 দশক ধরে রাজনীতি করে আসছে, এবং এই রাজনীতিতে প্রত্যেকবারই যেখানে সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয়টাকেই কোনো না কোনোভাবে প্রকাশ করা হয়েছে, সেখানে এই কোন দেশ কার সাথে কি, এই সকল বিষয়গুলো বিএনপির সাথে অ্যাটাচ করে বলাটা বিএনপির প্রতি একটা অন্যায় আমি মনে করি। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো, ভোটের রাজনীতিতে, এমনকি রাশিয়াও কিন্তু আমেরিকায় ভোটের রাজনীতিতে প্রভাবিত করে। সো আপনি দেখতে হবে যে ভোটের রাজনীতিতে প্রভাবিত করতে পারে আপনার সাথে থেকেও না থেকেও আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি, বৈশ্বিক রাজনীতির প্রভাব বাংলাদেশের ভোটে 2026 সালের ভোটে ইম্পর্ট্যান্ট নিয়ামক হিসাবে থাকবে, এটা আপনাকে মনে করতে হবে। আমি স্পষ্ট করে বলছি যে আপনি যেটা প্রথম থেকে শুরু করলেন, এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন, এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে আমি এখনও মনে করি। কারণ হলো বাংলাদেশের কোনো মানুষ এখন কাউকে দেখে ভোট দেয় না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, যদি এসে থাকে সেটা অ্যাড্রেস করছেন কিনা, আমি সেটা বলছিলাম। আমি কিন্তু কোনো প্রভাব বলতে চাই নাই। আর দ্বিতীয় কথাটা হলো যে এই যদি আপনি যেটা বলেন, যদি আপনি মনে করে দেখেন, আমি যেটা বলছিলাম 3টা প্রক্রিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভব। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে হলো আনডিসাইডেড ভোটারকে আপনার পক্ষে নেওয়া বা ডিমোটিভেট করা। এটা যদি করা সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। ভাবতে হবে রাজনৈতিক দলগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলাপ করলাম ছাত্র সংসদের যে রাজনীতির প্রভাব পড়বে কিনা, পক্ষে বিপক্ষে অনেক আলাপ হলো। দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভোটে 10 সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার।